গুড মর্নিং ফ্রম নীলাভেলি ট্রিঙ্কোমালি। গতকাল যে ভিডিওটা হুট করে শেষ হয়ে গেল তার মূল কারণটা হচ্ছে ওই কাঁকড়ার ঝোল দিয়ে ভরপেট ভাত খেয়ে আমরা দুজনেই হোটেলে এসে এসি চালিয়ে একটা ভাত ঘুম দিয়েছিলাম। সেই জন্য আর কিছু করা হয়নি। সন্ধ্যের পরে একটু কাজকর্ম করেছি, ব্যাস ওভাবেই কেটে গেছে। কালকে আর ইচ্ছেও করছিল না, রিল্যাক্স করেছি। আজকে এখন ঘড়িতে সকাল 9:25। আজকে 16 তারিখ, 16ই জুন। আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে চেক আউট করে। আজকে ট্রিঙ্কোমালির বেশ কিছু জায়গা ঘুরে তারপর চলে যাব বাট্টিকালোয়া। ট্রিঙ্কোমালিতে অনেক জায়গা রয়েছে, সেগুলো দেখা হয়নি। গতকাল তো ডাইভিং করেছিলাম, আপনারা দেখেছেন সেই এক্সপিরিয়েন্স। আজ আগে যেটা করতে হবে ব্রেকফাস্ট। প্রচণ্ড খিদে পেয়েছে। এই হোটেলটা যেটায় ছিলাম বাজেট টাইপ হোটেল, ঠিক আছে, সার্ভিসিং জিরো। সকালবেলা বেডটি দূরস্থ, মানে কোনো সার্ভিসই পাওয়া যায় না। ওই একটাই প্লাস পয়েন্ট যে হোটেলটা একদম বিচের ওপর, এইটাই ব্যাস, আর কিছু না। আর নীলাভেলিতে মজাটা হচ্ছে যে এখানে সোম থেকে শুক্র দুপুর অবধি কোনো লোক থাকে না, কেউ আসে না। ফ্রাইডে ইভিনিং থেকে সানডে ইভিনিং অবধি হচ্ছে হ্যাপেনিং, হই হট্টগোল জমজমাট একটা ব্যাপার। স্থানীয় লোকেরা সব এখানে চলে আসেন। ট্যুরিস্টরা সারা সপ্তাহ থাকে কিন্তু খুবই কম সংখ্যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওই আজকে টিউসডে বলে পুরো ফাঁকা, গতকালও তাই ছিল। আমরা যাচ্ছি ট্রিঙ্কোমালি শহরের দিকে, পথে কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট কমপ্লিট। এইখানে ব্রেকফাস্ট করলাম আমরা উপু ভ্যালিতে একটা ছোট্ট রেস্তোরাঁয়। কি হয়েছে, এত খিদে পেয়েছিল যে ব্রেকফাস্ট তুলতে ভুলে গেছি। খাবার পরে খেয়াল হলো আরে তোলা তো হলো না। যাই হোক, খেলাম হচ্ছে আমি একটা ক্লাব স্যান্ডউইচ, পিতৃজিৎ খেলো ব্রেড বাটার অমলেট, ইয়েও তাই, অজিতও তাই, আর কফি। কত বিল হলো রে? 2650 LKR, মানে 800 টাকা তিনজনের। এই জায়গাটা হলো উপু ভ্যালি, ওই নীলা ভ্যালি থেকে মোটামুটি 8 কিলোমিটার আরও দক্ষিণে। এই জায়গাটা বেটার থাকার জন্য নীলা ভ্যালি থেকে। এখানে অনেক ভালো ভালো হোটেল রয়েছে আর বেশ ভাইব্রেন্ট জায়গা। মূলত বিদেশিরাই এই জায়গায় আসে। গতকাল এখানেই আমরা ডাইভিং করেছিলাম। আমরা ঢুকে গিয়েছি ট্রিঙ্কোমালি টাউনে। এই রাস্তাটা হচ্ছে নর্থ কোস্ট রোড, ট্রিঙ্কোমালি। ট্রিঙ্কোমালির কথা অনেক শুনেছি, বিশেষ করে একটা সময় ছিল যখন জাফনা, ট্রিঙ্কোমালি আর বাট্টিকালোয়া এই তিনটে জায়গার নাম একসঙ্গে নেওয়া হতো। বুঝতেই পারছেন কোন সময়ের কথা বলছি। এই হচ্ছে ট্রিঙ্কোমালি। এখানেও লাইক জাফনা তামিলদের সংখ্যাই বেশি, বাট্টিকালোয়াতেও তাই। এখানে একটা ক্লক টাওয়ার, বাদিকে মাছ বাজার। এখানে না রাস্তাঘাটে হরিণ ঘুরে বেড়াচ্ছে, প্রচুর হরিণ। দেখুন বাস স্ট্যান্ডেও হরিণ বসে আছে। হ্যাঁ, এই দেখুন, এ তো অদ্ভুত ব্যাপার আর কি। এইরকম দৃশ্য তো আগে দেখিনি। মান্নারে ময়ূর চড়তে দেখলাম, আর এখানে হরিণ। হরিণ, বাহ। জাস্ট নিশ্চিন্তে বসে আছে এরা। হ্যাঁ, এরকম দৃশ্য কখনো দেখিনি। আরবান এলাকায় এভাবে হরিণ, এক তো আন্দামানের ওই রস আইল্যান্ডে বোধহয় ওখানে আছে। সেটা একটা আলাদা ব্যাপার, সেটা একটা সম্পূর্ণ আলাদা আইল্যান্ড, লোকে যায়। কিন্তু এখানে তো একটা বাজারের মধ্যে হরিণ। এই দেখুন, এখানে আরেকটা হরিণ বসে রয়েছে গাছের ছায়ায়। এর আবার বিরাট বড় শিং রয়েছে। আচ্ছা, এই জায়গাটাকে বলে ট্রিঙ্কোমালির ডিয়ার পার্ক। পার্কে কোনো বাউন্ডারি নেই, সেজন্য পার্ক থেকে বেরিয়ে এই হরিণগুলো রাস্তার উপরে ঘোরাঘুরি করছে। দেখুন, অজিত একটু আগে এই ইয়েগুলো কিনেছিল, শাকগুলো, তখনও বললো না কেন কিনছে। এখন বোঝা গেল যে কেন কিনছে, হরিণদের খাওয়ানোর জন্য। দারুণ দারুণ একটা অভিজ্ঞতা। হ্যাঁ, এই হচ্ছে ডিয়ার পার্ক। প্রচুর হরিণ তো এখানে। এরকম ডিয়ার পার্কও কুচমিন গেলে দেখিনি। হ্যাঁ, দিচ্ছি 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 দিচ্ছি, এরকম করে না। এনাও এনাও, দারুণ দারুণ, কি সুন্দর হাত থেকে খাচ্ছে। হ্যাঁ, বাচ্চাটাকে খাওয়া। বাচ্চারা ভয় পাচ্ছে আমাকে দেখে। নাও নাও, ও মাটিতে ফেলে দে, ও হ্যাঁ, নিয়ে নেবে। হ্যাঁ। হ্যাঁ, এই দেখুন, এখানে লেখা রয়েছে ডিয়ার পার্ক।
ট্রিঙ্কোমালি, এবং এটা ইস্টার্ন প্রভিন্স ট্যুরিজম ব্যুরোর তত্ত্বাবধানে। দারুণ লাগলো এই খোলা ডিয়ার পার্ক, এইরকম আগে কোথাও দেখিনি আমরা। সামনেই ভারত মহাসাগর। আমরা রয়েছি শ্রীলঙ্কার পূব দিকে, ট্রিঙ্কোমালি একদম পূব দিকে। গতকাল এইখানটায়, এই জায়গাটায় আমরা ডাইভিং করেছিলাম। ওই উপু ভ্যালি বিচ থেকে এখানেই নিয়ে আসা হয়েছিল। এখান থেকে 1 কিলোমিটার এই রাস্তায় গেলে উত্তর দিকে সমুদ্রের ধার দিয়ে কনেশ্বরম টেম্পল, আর তার আগে এটা হচ্ছে ফোর্ট। এটাও ডাচরাই বানিয়েছিল এই ফোর্টটা, দেখাচ্ছি। ফোর্ট ফ্রেডরিক, ওপরে লেখা রয়েছে ফ্রেডরিক ফোর্ট। ঢুকেই একটা বিরাট বড় অশ্বত্থ গাছ। এখানে শ্রীলঙ্কান আর্মির 2nd ব্যাটালিয়নের গ্যারিসন রয়েছে। কত পাখি ডাকছে দেখুন, পাখি ডাকছে, ময়ূর ডাকছে, দেখ। হ্যাঁ, প্রচুর পাখি আর প্রচুর ময়ূর। এই যে ব্যাটালিয়নটার নাম হচ্ছে গাজাবা ব্যাটালিয়ন, 2nd ব্যাটালিয়ন। এখানে তো কামানের পর কামান ভাই, শুধু এই গাছগুলো দেখুন, গাছগুলো। এখানে টেম্পারেচার বোধহয় 2-3 ডিগ্রি সেলসিয়াস কম। হ্যাঁ, একদমই তাই। কি মনোরম পরিবেশ, চারিদিকে পাখির ডাক, গাছের ছায়া। এই গ্রাউন্ডটা খুব সম্ভবত প্যারেড গ্রাউন্ড। এখানে এই কামানগুলো রাখা আছে, ওগুলো তো অনেক পুরনো। এই যে ফোর্ট, এটা প্রথমে তৈরি করেছিল পর্তুগিজরা 1623-24 সালে, এবং তারপর যা হয়, এখানে যা হয়েছে, পরবর্তীকালে ডাচরা এটাকে দখল করেছে, মানে শ্রীলঙ্কায় এসছে, তারপরে ডাচরা আবার রিবিল্ড করেছে এই জায়গাটা। এটাকে বলা হয় স্বামী রক। আর এখানেই ছিল টেম্পল অফ 1000 পিলার্স, যাকে বলা হয় কনেশ্বরম টেম্পল। ওই পঞ্চ ঈশ্বরম আমি বলেছিলাম আগের এক ভিডিওতে, এর আগের পর্বেই কোথায়, যে পঞ্চ ঈশ্বরম হচ্ছে 5টা মহাদেবের টেম্পল রয়েছে সারা শ্রীলঙ্কায়, তার মধ্যে কনেশ্বরম একটা। কিন্তু এই ফোর্ট ফ্রেডরিক যখন তৈরি করা পরে, তখন কিন্তু ওই টেম্পলটা ধ্বংস করেই তৈরি করা হয়েছিল। এখন টেম্পলটা আবার রিকনস্ট্রাকশন হয়েছে খানিকটা দূরে, 1 কিলোমিটার এখান থেকে। যাবো সেখানে। সামনে একটা ক্যাফে রয়েছে, ফোর্ট ক্যাফে, এবং অন্যান্য জায়গার মতো এটাও শ্রীলঙ্কার সেনাবাহিনী চালাচ্ছে। গাড়ি এখানে পার্কিংয়ে রেখে দিতে হবে, এই পাশে আর গাড়ি যাবে না, এরপর হেঁটেই যেতে হবে মন্দিরে। কনেশ্বর কোভিল ট্রিঙ্কোমালি বাসিন্দাদের কাছে এবং সারা শ্রীলঙ্কায় যারা হিন্দু রয়েছেন তাদের কাছে একটা সাংঘাতিক জাগ্রত মহাদেবের মন্দির, পঞ্চ ঈশ্বরের অন্যতম। পঞ্চ ঈশ্বর মানে একটু আগে যেটা বললাম আর কি, 5টা মহাদেবের মন্দির আছে, পঞ্চেশ্বরম তার মধ্যে একটা। খুব সম্ভবত এখানেও ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে দেবে না, তো ভেতরটা হয়তো দেখাতে পারবো না, জাস্ট পরিবেশটা দেখাচ্ছি। যদি এরকম হয়, পৃথিজিৎ তুই তো খালি গা করে ভেতরে ঢুকবি না? না, হ্যাঁ, আমি একাই ঢুকবো। না, মহাদেবের সঙ্গে আমার এমনি দেখা সাক্ষাৎ হয় মাঝে মধ্যে নিজের মতো করে। কতগুলো অর্বাচীন মানুষের বানানো নিয়মকানুন আমি মানতে রাজি নই। তুমি তোমার মতো চলো। হ্যাঁ, সে তো অবশ্যই, এবং এটাও খুব আছে নিজের নিজের মতো চলার। এটা একদম, আমরা প্রত্যেকের যে স্বাধীন মতাদর্শ তাকে সম্মান করব, এটাই স্বাভাবিক, এটাই রীতি হওয়া উচিত যতক্ষণ পর্যন্ত সভ্যতার। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না সেই নিয়মকানুনগুলো অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। রাইট। অনেকটাই হাঁটা কিন্তু, মানে প্রায় 500 মিটার হবে। হ্যাঁ হ্যাঁ, ওরকমই। মন্দিরের আগে যেরকম হয় বিভিন্ন জিনিসপত্রের দোকান, তাই এখানে আছে দুদিকে। ফলের দোকানও প্রচুর, বিশেষ করে জুসের, শরবতি, পাইনঅ্যাপেল, এই যে এখানে আরেকটা, এসবের জুস পাওয়া যাচ্ছে। আর এই সময় প্রচুর আম। এই সামনে মন্দিরের গেট। আমার মনে হয় এরপরে আর আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না। এই হচ্ছে গেট। আনন্দের কথা হচ্ছে ক্যামেরা অ্যালাউড, অনলি শ্যুট। এই কথাটা বললো আমাকে, বললো ক্যামেরা অ্যালাউড, অনলি শ্যুট। মোবাইল নিয়েও ঢুকতে দিল, শুধু জুতো খুলে ভেতরে এলাম। এই হচ্ছে মন্দির চত্বর, এই হচ্ছে মন্দির।
মন্দিরও খোলাই রয়েছে। এদিকের গেট বন্ধ, এদিকে এখানে মেইন গেট অ্যারো দেওয়া রয়েছে। এখানে একটা মহাদেবের বিরাট বড় মূর্তি, আর এখান দিয়ে যেতে হবে। পা পুড়ে যাচ্ছে, যদিও এই পাপোশের মতো লম্বা জিনিসটা পাতা রয়েছে, যে তাও প্রচুর গরম। আর এদিকে হচ্ছে ভারত মহাসাগর, দেখুন। এখানে কোনো রেস্ট্রিকশনস নেই, তোকে জামা খুলতে হবে না। আনন্দের ব্যাপার, সেটাই হওয়া উচিত। খুশি হলাম এটাতে আমি, কেননা আমি ও মহাদেবের আচ্ছা, এখানে লেখা রয়েছে ডু নট টেক পিকচার্স অর ভিডিও ইনসাইড দ্য টেম্পল। আমি এখান থেকে দেখিয়ে দিলাম, আর এরপর তোলা যাবে না। এই যে স্বামী রক, এর মধ্যেই কিন্তু অ্যাকচুয়াল কোণেশ্বরম টেম্পলটা ছিল, যেটা পর্তুগিজরা 16 শতকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দেয়। যাই হোক, আমি প্রসাদ চাইলাম, আমাকে এই কলাটা দিল। কি করে ভাবলো যে আমি কলা প্রিয়? ওই তো দেখেই বুঝতে পেরেছি তুমি একজন শাখা মেঘ। যারাই মন্দিরে নারকেল নিয়ে আসবেন তারা ফাটাবেন এখানে। নারকেলগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কত মানুষ খেতে পারতো, হ্যাঁ? দুধ নষ্ট হয়, নারকেল আর কোন ছাড়। চলো ভেতরে। হ্যাঁ চলো। না, এইখান দিয়ে আমি ভাবছিলাম কোনো গুহা হবে। ও ভারত মহাসাগরের পাড়ে। হ্যাঁ চল। এই যে একটা নটরাজ মূর্তি, এখানে কিছু একটা গল্প রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই এটা সেই নটরাজ গল্পটা মূর্তি। এখানে, হ্যাঁ। আর এটা তো জম মনে হচ্ছে। কিন্তু এই ব্রাহ্মণ শিবলিঙ্গকে রক্ষা করছে। হ্যাঁ, শিবলিঙ্গ থেকে ফাটিয়ে বেরিয়ে আসছে আর কি এই নটরাজ মূর্তি। ঠিক। স্টোরি তো আছেই কিছু, যেটা আমাদের জানা নেই। ঠিক কথা, জানতে পারলে ভালো লাগতো আর কি। মনস্কামনার জন্য এইগুলো বেঁধেছে কেন? এগুলো কি? হ্যাঁ, এগুলোর স্পেসিফিক দোলনা। হ্যাঁ, দোলনার মতোই। ও আচ্ছা, মানে এটা বোধহয় সন্তান সন্তান কামনায়। নিশ্চয়ই তাই হবে। হতে পারে। মৌসুমী আইল্যান্ডে পাঁচু গোপালের মন্দির, হ্যাঁ, সেখানেও দেখেছিলাম। এখানে ভিউটা দেখুন, দুরন্ত দুরন্ত জায়গা। কয়েকজন খ্রিশ্চান তাদের পূর্বপুরুষের পাপ স্খলন করছে। হ্যাঁ। এ তো একটা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করে দিলি। কেন কন্ট্রোভার্সিয়াল কী আছে? এটা তো ইতিহাসে আছে। এটা তো আমি তো নিজের মতো করে বানিয়ে কিছু বলছি না। তাহলে যদি ভুল কিছু লিখে থাকে, সেই সমস্ত ইতিহাসবিদরা ভুল লিখেছে। আমরা তো তাদের থেকে পড়ি। আমরা তো তাদের থেকে পড়েই বলছি। আমি কি নিজে বানিয়ে বানিয়ে বলছি নাকি? এই মন্দির টন্দিরগুলোতে পৃথ্বীজিৎকে জামা খুলতে হয়নি, হ্যাঁ এটাতেই ও খুশি। হ্যাঁ, কেন আমি দেখ, শুধুমাত্র কৈলাস ছাড়া হ্যাঁ। শিবের কতগুলো তীর্থস্থানে আমি গেছি বলতো? কোনো জায়গাতে জামা খুলতে হয়েছে? হ্যাঁ, সেটা ঠিকই। হতেই পারে, একই জায়গায় এক এক নিয়ম আছে। হ্যাঁ, দক্ষিণ ভারতে এই নিয়মটা বিশেষ করে। আমরা উত্তর ভারতে ওই যে না ঔরঙ্গাবাদের কাছে যে মহাদেবের মন্দিরে গিয়েছিলাম, সেখানেও তুই ঢুকিসনি বোধহয় ওই জামা খোলার জন্য। খুলে ঢুকেছিলিস? কোথায়? ও বাবারে, ওরে পা পুড়ে যাচ্ছে রে। ছোট ছোট ছোট। এই জায়গাটা যেখানে এই মন্দিরটা, এটা সমুদ্রের মধ্যে ঢুকে এসেছে এই রকটা, যার নাম স্বামী রক। মানে চারদিকে ভারত মহাসাগর, এদিকেও এদিকেও। গাড়ি যেখানে পার্ক করেছিলাম তার পাশেই এই সমাধিক্ষেত্রটা রয়েছে। 1 2 3 4টে আর একটা 5টা কবর দেখতে পাচ্ছি আমি। এবং দেখে যা মনে হচ্ছে যে এগুলো ওই 16 শতকের আশেপাশে কোনো সময়। এবার এখানে কিছু লেখা নেই কোথাও, দেখা যাক কিছু লেখা পাওয়া যায় কি না। ও হ্যাঁ, আছে এখানে। এই যে, এনার নাম অনারেবল মিস্টার অ্যান্থনি হেইজম্যান। ইনি স্টকহোমে জন্মেছিলেন 1729 সালে 31শে জানুয়ারি, আর 30শে জুলাই 1793 এনার মৃত্যু হয়েছে। ওই সমাধিক্ষেত্রটা যেটা দেখালাম, ওটার জন্য আলাদা করে টিকিট লাগবে পুরোটা দেখতে গেলে। এখানে 4টে পয়েন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে ওই যেখানে আর্মস অ্যান্ড অ্যামিউনিশন রাখা থাকতো সেই জায়গাটা, তারপর একটা পুরনো ওয়াটার ট্যাঙ্ক আছে, আর এই সমাধিক্ষেত্র। এই 3টে টিকিট ওখানে পাওয়া যায়। টিকিট নিয়ে এটা মোটামুটি ওই একটা 45 মিনিটের ওয়াক সেটা করতে হবে। এবার আমরা ট্রিঙ্কোমালি বিচে। এই ঝাউবনটা একদম নতুন নতুন লাগানো হয়েছে, ছোট ছোট গাছ, তাই না? সামনেই বিচ। আর গতকাল যেখানে ডাইভিং করেছিলাম আমরা,
সেই জায়গাটা এখান থেকে একদম সামনে। একদম সামনে দেখতে পাচ্ছি, ঠিক বলেছিস। ওই জায়গাটাতে ড্রাইভটা করেছিলাম। এটা সাদা বালির বীজ কিন্তু, না হলুদ না সাদা, না, হ্যাঁ মিক্সড আছে ভাই, মিক্সড আছে। মিশ্র সংস্কৃতি আর কি, বুঝলি? ঠিক, এই জায়গাটায় আমরা ডাইভিং করেছিলাম গতকাল। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটা, ওই জায়গাটা। ওই উপু ভ্যালি থেকে, হ্যাঁ, ওপাশ থেকে উপু ভ্যালি থেকে ওদিক থেকে এসেছিলাম, ওদিক থেকে এসেই বোটে এসে এখানে ডাইভিংটা হয়েছিল। গরম কিন্তু আছে এখন, তবে সন্ধ্যের দিকে বিকেলের দিকে রোদ পড়ে গেলে এই জায়গাটা কিন্তু দারুণ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সামনে শ্রীলঙ্কান নেভির ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার। এবার দেখুন, এই যে বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে এখানে, এটা হচ্ছে ট্রিঙ্কুমালির সেই ন্যাচারাল হারবার। এই হচ্ছে ট্রিঙ্কুমালি ন্যাচারাল হারবার। এ পাশটা ইস্টার্ন কমান্ড শ্রীলঙ্কান নেভির, কোনোরকম কোনো আর্টিফিশিয়াল নয়, একদম ন্যাচারাল হারবার। খুব ডিপ এই হারবার, সারা ওয়ার্ল্ডে এরকম অল্প কয়েকটাই রয়েছে। আমরা শ্রীলঙ্কার এই ইস্টার্ন নেভাল হেড কমান্ডের ভেতরে যাওয়ার চেষ্টা করছি। অজিত বলল ভেতরে যাওয়া যায়, ট্যুরিস্টদের জন্য অ্যালাউড, $5 করে পার পারসন নেয়। তো গেটে জিজ্ঞেস করলো, বললো হ্যাঁ এপাশে একটা অফিস আছে, সেখানে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে বলছি আপনাদের, যদি ভেতরে যাওয়া যায় তাহলে ওই হারবারটা, ন্যাচারাল হারবারটা দারুণ সুন্দর দেখা যায় ভেতর থেকে। আচ্ছা, এখানে ভেতরে ঢোকা যাবে, $5 করে নেবে, পারমিট করাতে হবে, পাসপোর্ট দেখিয়ে ভেতরে ঢুকে ঘুরে আসা যাবে। একটা মিউজিয়াম আছে তো, কিন্তু ভেতরে কোনো রকম কোনোভাবেই ফটো তোলা যাবে না, স্টিল বা ভিডিও কোনোটাই অ্যালাউড না। তো সেজন্য আমরা ভেতরে গেলাম না। এখন যাচ্ছি এখান থেকে লেগুনে যাব, লেগুন হয়ে চলে যাব হচ্ছে বাট্টিকালোয়া। এই হারবারটা সত্যিই অসাধারণ ছিল, ট্রিঙ্কুমালি হারবার। চারিদিকে পাহাড়, মাঝখানে সমুদ্র, ঢেউ নেই কিন্তু প্রচুর গভীর। এখানে একটা আর্মির মিউজিয়াম আছে, এবার দেখি সেখানে আমাদের অ্যালাউ করে কিনা। এই হারবারের পাশ দিয়েই আরও প্রায় কিলোমিটার খানেক যেতে হবে, সেখানে গিয়ে আর্মি মিউজিয়াম। এখানে মূলত এলটিটির সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের বিভিন্ন জিনিস রাখা রয়েছে। হারবারটা আরেকবার দেখে নিন। এদিকে মিউজিয়াম আর এখানে টিকিট কাউন্টার। অজিতের টিকিট লাগলো 200 LKR আর আমাদের লাগলো 1000 LKR করে। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য আলাদা করে কোনো সুবিধে নেই। এই মিউজিয়ামটার নাম হচ্ছে ওর্স হিল আর্মি মিউজিয়াম। এখানে ওয়েপন্স অ্যান্ড ইকুইপমেন্টস, ঢোকার গেটেই একটা কালাশানিকভ রাখা, দেখেছো? আমরা তো বিশেষজ্ঞ নই এসবের, সুতরাং বলতে পারবো না কোনটা কি, কবে কি হয়েছিল সেটা বলতে পারি সেই, কিন্তু কোনটা কি মানে এই আর্মস অ্যান্ড অ্যামিউনিশন এগুলোর থেকে আমরা শতহস্ত দূরে। এটা মনে হয় মানুষ মারার যন্ত্র, এটুকুই জানি আমরা। হ্যাঁ, মানুষ মারার যন্ত্র। এটা মনে হয় ওই এয়ার গান, মানে এয়ারক্রাফট কে গুলি ছুঁড়ে নামানোর জন্য এটা ইউজ করা হয় খুব সম্ভবত। বাবা, কত রকমের বন্দুক রে! হ্যাঁ, এই মানুষই মাথা কাটিয়ে বার করেছে, ভাবা যায়? হ্যাঁ, মানুষ মানুষকে মারার জন্য কত চিন্তা ভাবনা করেছে, ভাবো। ও, এগুলো লেখা আছে না? এই তুই যেটা এটাকে বললি, এটা হচ্ছে হেভি ক্যানন ওয়েপন রিকভার্ড ফ্রম এলটিটি। ও আচ্ছা, এগুলো সব এলটিটি থেকে রিকভার করা। হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত, তাই এখানে আছে লেখা। এটা লেখা রয়েছে এখানে 20 mm নেভি ক্যানন রিকভার্ড ফ্রম এলটিটি, এটাও তাই। এখানে সবই এলটিটি থেকে রিকভার করা আর্মস অ্যান্ড অ্যামিউনিশন। 122 mm পাকিস্তান রকেট লঞ্চার, এটা পাকিস্তান 1964 সালে তৈরি করেছিল, তারপর শ্রীলঙ্কাকে দিয়েছে। এর ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 20 কিলোমিটার। পাকিস্তানি মাল ঠিকঠাক মাল? এ মাল আদৌ কাজ করে? এখানে আরও সার দিয়ে রাখা রয়েছে, এগুলো নিশ্চয়ই এলটিটি থেকেই উদ্ধার করা। হ্যাঁ হ্যাঁ, এখানে যা আছে সবই তাই হবে।
না, এটা ইনভেন্টেড বাই ইউএসএ ইন দ্য ইয়ার 1921, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেও এটা ইউজ হয়নি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছে। 0.5 ব্রাউনিন মার্ক টু হেভি মেশিন গান। এই যে 38 কেজি ওজন, 65 ইঞ্চি লেংথ, বাবা। এবং এই মেশিন গানটা 600 রাউন্ড পার মিনিটে ফায়ার করতে পারে। আর এটা হচ্ছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার। এইসব দেখে দেখে মন টন খারাপ হয়ে যাচ্ছে ভাই। সেই সিঙ্গাপুরি কলার দেশ সিঙ্গাপুর বানিয়েছিল এটা। বলিস কি? 966 mm, 40x53 গ্রেনেড ক্যান বি ফায়ার্ড। আর এখানে বিভিন্ন রকমের অটোমেটিক রাইফেল। এটা T56 রাইফেল, 3 গানস মাউন্টেড টুগেদার। এবং এটাও এলটিটি থেকে রিকভার করা। তিনটে একসঙ্গে, বাবা, তিনটে একসঙ্গে ফায়ারিং করতো। তাই তো দেখছি। 7.62 mm ড্রাগন স্নাইপার গান রিকভার্ড ফ্রম এলটিটি। T56 Mark 11 টেলিস্কোপ ওয়েপন রিকভার্ড ফ্রম এলটিটি। এসব যত দেখি তত মনের মধ্যে এই বিশ্বাসটাই আরও দৃঢ় হয় যে মানুষ মানুষকে পছন্দ করে না। না, বাঘসিংহ তো খিদে পেলে মারে। হ্যাঁ, মানুষ তো কী কারণে মানে নিজেরাই জানে না আর কি, ক্ষমতার লোভে, টাকার লোভে। যাই হোক, সেটা গণসঙ্গীত ছিল। 2 লাইন তোর মনে আছে? শুনেছিলি ছোটোবেলায়? হ্যাঁ। আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয়, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ। এগুলা গানের কথাতেই রয়ে যাবে, লোকে শুনে হাততালি দেবে, বাস্তব জীবনে মানবে না। ঠিক। এটা হচ্ছে অ্যারো গান, এটাও এলটিটি থেকে রিকভার করা। এইখানে তীর লাগিয়ে ছোড়া হতো। এটা তীর ছোড়ার জন্য মেশিন। ট্রিঙ্কোমালিতে এই যে ওর্স মিউজিয়াম, ওর্স আর্মি মিউজিয়াম, এখানে মূলত এলটিটি থেকে উদ্ধার করা বিভিন্ন রকমের আর্মস রাখা রয়েছে। এটা তো 133 mm মিডিয়াম আর্টিলারি গান, রেঞ্জ হচ্ছে 27 কিলোমিটার টু বি প্রিসাইজ। হ্যাঁ, আর মিনিমাম হচ্ছে 7800 মিটার। আর যেখানে পড়বে গোলাটা তার 350 মিটার অবধি ইম্প্যাক্ট। ভালোই ভেবেচিন্তে বানিয়েছে। 1951 সালে তৈরি করা, শ্রীলঙ্কায় এসছে 1990-তে। 91। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। মানুষ শুনলো সেই সমস্ত মহামানবদের বাণী, তাদেরকে ভগবান মানালো, পুজো করলো, তারপর আবার যুদ্ধে মন দিল ভুলে গিয়ে। ওই তো। এই রাস্তা চলে গেছে কলম্বো। এখান থেকে কলম্বোর ডিস্টেন্স হচ্ছে 256 কিলোমিটার। আমরা এই রাস্তা ধরে খানিকটা যাব, তারপর বাদিকে বাট্টিকালোয়ার রাস্তা বেরিয়ে গেছে, সেটা ধরবো। আপাতত একটু কফি তেষ্টা পেয়েছে, আমরা খুঁজে চলেছি কোনো ক্যাফে পাওয়া যায় কিনা। ঘড়িতে এখন বাজে হচ্ছে দুপুর 1টা। এই তো এখানে একটা ক্যাফে আছে, কেন অনেক কিছু রয়েছে। এগুলো নিলাম আমরা। এটা কি নিলি? বললো ওয়ান বুকে। হ্যাঁ, ওয়ান বুকে। ওয়াংবু ওয়ান ডু। খেয়ে দেখ। আর এটা মনে হয় অজিত নিয়েছে, এটা আমি নিলাম। আর কফি আর চা সব মিলিয়ে খরচ হচ্ছে 550 LKR, 200 টাকারও কম। সস্তা কিন্তু। এই যে ভেতরে কোকোনাট সম্বর দেওয়া, দুটো ব্রেড, কোকোনাট সম্বর স্যান্ডউইচ। ভালোই চলে যাবে, আজকে আর কোনো চাপ নেই। এটাই লাঞ্চ। দারুণ খাওয়া হয়ে গেল, আর লাগবে না আজকে লাঞ্চ। এখন ঘড়িতে 1:20 এখান থেকে বাট্টিকালোয়ার ডিস্টেন্স হচ্ছে 134 কিলোমিটার। 2 ঘন্টা 46 মিনিট লাগবে বলছে। দেখা যাক, রাস্তাটা সুন্দরই হবে হয়তো। আমরা ট্রিঙ্কোমালি থেকে খানিকটাই এসেছি, কিনিয়া বলে একটা জায়গা। এখানে রাস্তার পাশে একটা জিনিস দেখে দাঁড়িয়ে পড়লাম। দেখুন, মাছ শুকোতে দেওয়া হয়েছে। এখানে শুটকি করা হচ্ছে মাছের, আর মাছের গন্ধে পুরো এই জায়গাটা মমক হচ্ছে আর কি। প্রচুর শুটকি মাছ। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, কিনিয়া রোড, মানে এই রাস্তাটা,
এটা সোজা চলে গেছে, এই কিনিয়া ছাড়িয়ে এলাম, বাট্টিকালোয়া সোজা চলে গেছে। বাদিক দিয়ে সব সময় আমাদের ভারত মহাসাগর রয়েছে। ওই দিকটাতেই হচ্ছে ট্রিঙ্কোমালি হারবার। পৃথ্বীজির চাটগাঁয়ের লোক হয়েও শুটকি পছন্দ করে না। চারিদিকে গন্ধ। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম। অজিত, what do you call this dry fish in your language? My language, Kharavela. Kharavela. Yes. Okay. English tell him dry fish. Your Kharavela. Kharavela. ওকে, লেটস গো। এখানে টেকা যাবে না, এখানে টেকা যাবে না, এখানে দাঁড়ানোই যাবে না। বাবা, পুরো এলাকাটায় প্রচুর এরকম মাছ শুকোতে দিয়েছে। ভাই তুমি আবার এখানে দাঁড়িয়ে পড়লে কেন? Kiramin Salea. কিরামিন, Salea. দ্য নেম অফ দ্য ফিশ। Yeah. ওকে, Kiramin Salea. বাবা, Kiramin. ওকে। যাই হোক ভাই, এখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাবা, গাড়ির মধ্যে তো গন্ধ হয়ে গেল রে। হ্যাঁ, Babreba. What? Indian people lot of time really. Babreba. বাপ রে বাপ। Indian people means most of the time Bengalis comes to you, right? Yeah. Okay. Babreba. বাপ রে বাপ, রাস্তাটা এরকম, মানে প্রপার হাইওয়ে নয়, সেই জন্যই সময়টা গুগল একটু বেশি দেখাচ্ছে। মানে 134 কিলোমিটার যেতে 2 ঘন্টা লাগা উচিত, সে জায়গায় 3.25 ঘন্টা দেখাচ্ছিল। এই জন্যই বাট্টিকালোয়াও ইস্ট কোস্টেই, ট্রিঙ্কোমালি থেকে সাউথে। আপনারা ম্যাপ দেখলে দেখবেন শ্রীলঙ্কার পেটটাকে যদি চিরে দেন, জাস্ট দুভাগ করে দেন, তাহলে যে ডাকটা দিয়ে চিরলেন পেটটা, তার ঠিক নিচেই হবে বাট্টিকালোয়া। জাফনা থেকে ট্রিঙ্কোমালি হয়ে বাট্টিকালোয়া অবধি তামিল অধ্যুষিত, এখানে তামিলই মেজরিটি। তারপর থেকে সিংহলি। পুরো রাস্তাটাই এরকম, মাঝখানে ডিভাইডার নেই, সিঙ্গেল ওয়ে, সেই জন্য স্পিড স্লো। ঘড়িতে এখন 2:45 বাজে, আমাদের বাট্টিকালোয়া পৌঁছাতে পৌঁছাতে 4টে বেজে যাবে। এভাবেই চলেছি, একইভাবে দুদিকে সবুজ প্রচুর, দেখতেই পাচ্ছেন। সমুদ্র এখনও একটুখানি দূরে, পাশাপাশিই চলছে আর কি। রাস্তা থেকে আর দেখা যাচ্ছে না এখন সমুদ্র এই গাছগুলোর জন্য, কিন্তু জাস্ট এখান থেকে 300-400 মিটার বাদিকেই সমুদ্র। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাট্টিকালোয়ার গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। টাটা। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একড়ারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।